নমস্কার। আজকের এই দেশের পরিস্থিতিতে আমরা সবাই লকডাউনে রয়েছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে হলে, মানব সমাজকে উন্নত করতে হলে, হিউম্যান রিসোর্সকে উন্নত করতে হলে যারা ভবিষ্যৎগামী তাদেরকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আগামী প্রজন্মের যারা বড় হবে দেশের জন্য, দেশের জন্য, তাদের পড়াশোনা সবচেয়ে বড় চাবিকাঠি। দেশকে উন্নত করতে হলে, নিজেকে উন্নত করতে হলে, পরিবারকে, সমাজকে উন্নত করতে হলে তো সবাই বসে আছি। তার একটা বড় আমাদের প্রয়াস সারা ভারতবর্ষে চলছে এখন, অনলাইন পড়াশোনা। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, লকডাউন পুরোপুরি মেনে চলুন, দূরত্ব বজায় রাখুন। আর আমাদের এই প্রয়াস হলো আমরা বাড়িতে থেকে কিভাবে আমাদের এই প্রয়াসের মাধ্যমে, টিচিং এর মাধ্যমে আমরা যতটা পারবো ছাত্রছাত্রীদের কাছে এই পড়াশোনাগুলো, এই ক্লাসগুলো পৌঁছে দেব, যতটা গ্রহণ করা যায় বাড়িতে থেকে। আমি জানি ডাইরেক্ট যে টিচিং লার্নিং সেটার থেকে এটা অনেকটা কম, তা হলেও অনেক ফ্রুটফুল হবে যদি কিছুটা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। তো আজকে যেহেতু দুটো ক্লাস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ক্লাস 10 এবং 12। তো 12-এর একদম সেশনের শুরুতেই, মুহূর্তেই অবস্থান আলোচনা করব একটা কবিতা নিয়ে, যেটা দি পোয়েট্রি অফ আর্থ। দেখতে পাচ্ছি আমরা কিনা, দি পোয়েট্রি অফ আর্থ। এই দি পোয়েট্রি অফ আর্থ is written by John Keats. জন কিটস, আমরা জানি যে জন কিটস যার ডিউরেশন ছিল, মানে লেখার যে ডিউরেশন ছিল, কবিতা লেখার ডিউরেশন ছিল খুব কম সময়, মাত্র 3 বছর। সেই 3 বছরের মধ্যে তিনি 1795-এ জন্মগ্রহণ করেছিলেন 1821 পর্যন্ত। 1795-এ জন্মগ্রহণ করেছেন, 1821 পর্যন্ত। আমাদের ওয়াজ এ নোটেড পোয়েট অফ দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। তার যে সমসাময়িক কবিগুলো সেই সময় দেখা যায় রোমান্টিসিজম আনার ক্ষেত্রে যারা কবিতার মধ্যে রোমান্টিকতা নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে জন কিটস অন্যতম। খুব কম সময়ের মধ্যে 1795 থেকে যে কথা বলছিলাম, জন কিটসের যে লাইফ স্প্যানটা ছিল, যেটা হচ্ছে কিনা 25 ইয়ার্স মাত্র। 1795 থেকে জন্মগ্রহণ করেছিল 1821 পর্যন্ত। কিন্তু তার রাইটিংটা, তার পোয়েমে যে তিনি পোয়েট্রি লেখা শুরু করেছিলেন 1816 খ্রিস্টাব্দে। এই সময় যেগুলো আমাদেরকে উপহার দিয়েছেন সেগুলো একটা ইংরেজি সাহিত্যে রোমান্টিসিজম এনেছিল। রোমান্টিক পোয়েট হিসেবে তিনি অন্যতম। আর তার সমসাময়িক যে কবিগুলো আছে সেই সময়, কোলরিজ, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ, পার্সি শেলি, এইসব। যাই হোক, জন কিটস একটা দারুণ কবিতা, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ। এই কবিতা লেখার পিছনে আমি ব্যাকগ্রাউন্ডটা বলি। জন কিটস একটা বন্ধু ছিল লে হান্ট। হঠাৎ করে কি করেছে না, একটা থিম রচনা করেছে। সেই থিম রচনা করার পরে জন কিটসকে ইনভাইট করে, আমন্ত্রণ করার পরে বলে যে কবিতাটা লিখতে হবে। সঙ্গে সঙ্গে জন কিটস কি করে না, হি টেকস দ্য চ্যালেঞ্জ and begins to compose the poem. সেই পোয়েমের কবিতার উপরে কি করে না, এটা লিখতে শুরু করে দেয়। এবং লেখাটা সমাপ্তি করার পরে লেহান দেখে খুব কনফিউজড হয়ে গেছিল, খুব ইমপ্রেসড হওয়ার পরে এমন একটা গ্রিটিংস তাকে দিয়েছিল যে সাচ এ প্রসপারাস ওপেনিংস। এই কথা বলার পরে তিনি কি হয়েছিলেন, তাকে খুব এটা হচ্ছে পারফেক্ট ওয়ার্ক, এটা একটা নিখুঁত কাজ তার যে বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর উপরে। তো আমরা চলে আসি পোয়েট্রি অফ আর্থ, সরাসরি কবিতায় ঢুকবো, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ড আমরা জানতে পারবো পরে। দ্য পোয়েট্রি অফ আর্থ, দি পোয়েট্রি। এখানে দি পোয়েট্রি মূলত আমরা বেসিক্যালি উই নো দ্যাট পোয়েট্রি মিনস হচ্ছে পোয়েম, কাব্যকে ব্যবহার করি আমরা। কিন্তু হিয়ার দ্য পোয়েট্রি রেফার্স টু দ্য মিউজিক, আর্থ, দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন। আর্থ মানে হচ্ছে যে পৃথিবীতে আমরা বাস করি, সেই পৃথিবীর কথা বলা হয়েছে। পোয়েট্রি এখানে বলা হয়েছে না মিউজিক। দেখো, আমাদের যে ঋতুগুলো রয়েছে, আমাদের যে সিজনগুলো রয়েছে, প্রত্যেকটা সিজনে কি হয় না, প্রত্যেকটা ঋতু পরপর করে প্রত্যেকটা ওয়েদার চেঞ্জ হয়। কিন্তু ওয়েদার চেঞ্জের মধ্যে দেখা যায় যে আমাদের পৃথিবীতে কেউ না কেউ আছে, কোনো ইনসেক্ট আছে, কোনো বার্ডস আছে, কোনো সবাই জীবজন্তু, শুধু মানুষই যে সবাই পৃথিবীর ভারসাম্য রাখার জন্য সঙ্গীত
পরিবেশন করে পৃথিবীর মানুষকে আনন্দ দেয় তা নয়। মানুষকে আনন্দ দেওয়ার জন্য আরো অনেক জীবজন্তু রয়েছে, আরো অনেক পাখি রয়েছে, আরো অনেক পতঙ্গ রয়েছে, তারাও কি পৃথিবীকে ভারসাম্য রাখার জন্য কি করে, পৃথিবীকে আনন্দ দেওয়ার জন্য তারা নিজেরা আনন্দ করে আবার অপরকেও আনন্দ দেয়। সেরকমই দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। পৃথিবীর মিউজিক মানে সঙ্গীত ইজ নেভার ডেড, মানে কখনোই কি হবে, নট, কখনোই শেষ হবে না। পৃথিবীর সঙ্গীত দেখা যাচ্ছে এখানে কখনোই শেষ হবে না। এটা আমার একটা কবিতা, যেটা হচ্ছে একটা সনেট, 14 পদের কবিতা, পেট্রার্ক্যাল সনেট। আব্বা আব্বা জানি এ বিবিএ এ বিবিএ সিডি, এ বিবিএ এ বিবিএ সিডিই সিডিই এই ফর্মে লেখা, অক্টেভ এবং শেষে, যার প্রথম 8 লাইন এবং পরেরটা হচ্ছে 6 লাইন। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। মূলত এখানে কি বলেছে, এক কথায় আমরা বলতে পারি কি না, যে কি বলতে হবে, মিউজিক অফ নেচার নেভার স্টপস, মিউজিক অফ নেচার নেভার স্টপ। পৃথিবীর গান কখনো মানে শেষ হয় না, পৃথিবীর গান কখনো শেষ হয় না। কেমন ভাবে শেষ হয় না, পৃথিবীর গান কখনো শেষ হয়, আমরা ঘুমিয়ে পড়ি, আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে, রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু সেই সময় দেখা যায় যে কেউ না কেউ আছে, সেটাই তার হচ্ছে সবচেয়ে ভালো সময়, সেটা বড় সময়, সেটা কি না, পৃথিবীকে তার সে জেগে ওঠে পৃথিবীর বিভিন্ন কাজগুলো করার জন্য, নিজের কাজগুলো করার জন্য, অন্যান্যদেরকে আনন্দ দেওয়ার জন্য, নিজে আনন্দ পাওয়ার জন্য। তো পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। নেক্সট লাইনে যাবো আমরা। এক কথা আমরা বলতে পারি কিনা, পৃথিবীর গান কখনো শেষ হয় না, দ্য মিউজিক অফ আর্ট নেভার কামস টু এন্ড, কখনোই শেষ হয় না। এমন ভাবে শেষ হয় না, দেখো নেক্সট যদি লাইনটা লিখি আমরা, নেক্সট লাইনটা আছে when all the birds are faint with the hot sun, when all the birds, all the birds, when all the birds are faint with the hot sun and hide in cooling trees. Next যে লাইনটা আছে, basically generally we find that the birds in summer we find the birds are flying in the sky and they give us pleasure, they enjoy themselves and they sing also. তারা নিজেরা গান করে, আনন্দ করে, আমাদের আনন্দ দেয়। কিন্তু সবার একটা আনন্দ, আমরাও কি করি না, আনন্দ করতে করতে, আমরাও গান করতে করতে, আমাদের প্রিয় জিনিসটা করতে করতে আমরাও কি করি না, ক্লান্ত হয়ে পড়ি, অবশ্যই ক্লান্ত হয়ে পড়ি। যতই আমরা ভালো জিনিসটা করে, ভালো জিনিসটার মধ্যে একটা ক্লান্তিতা আছে। when all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে faint with the hot sun, when all the birds become tired for the scorching heat of the sun, এত মানে এত হিট, সূর্যের এত তীব্রতা সামারে, সেই সময় দেখা যায় যে পাখিরা উঠতে উঠতে, গান করতে করতে তারাও কি করে না, ক্লান্ত হয়ে পড়ে। তখন and hide in cooling trees, the birds take shelter under the shade of the trees. তারাও কি করে না, পাখিরাও কি করে, তারা গান করতে করতে তারা হচ্ছে ক্লান্ত। when all the birds are faint with the hot sun, যখন তারা সানের হচ্ছে হিটের জন্য তারাও যখন ক্লান্ত হয়ে পড়ে, তারাও কিন্তু আশ্রয় নেয়, কখন আশ্রয় নেয়, হাইড ইন কুলিং ট্রিজ। এটা তাদের পক্ষে সেই সময় গান করার সময় নয়। তা বলে কি পৃথিবী তার মানে গান শুনতে পাবে না? তা বলে মানুষ কি গান শুনতে পাবে? তাহলে পৃথিবী কি তার যত জীব আছে, যত জন্তু, তারা কি গান শুনতে পাবে না? কেউ না কেউ আছে এই স্কর্চিং হিটে, এই তাপদাহের মধ্যে কেউ না কেউ, সেটা তার হচ্ছে সুসময়। সেটা কি দেখতে পাবো আমরা মানুষরা, শুধু জীবজন্তু, বড় বড় জীবজন্তু, তার থেকেও ছোট ছোট কীট পতঙ্গ, তারাও কি করে, মনের আনন্দে গান করে। তাদেরও একটা সময়কাল আছে। এই 6টা ঋতুর মধ্যে আমরা এখানে পৃথিবীর গান যে শেষ হয় না, এই সনেটে 14 পদের কবিতায় দেখানো হয়েছে মাত্র 2টো হচ্ছে কাল নিয়ে। একটা হচ্ছে গ্রীষ্মকাল, একটা হচ্ছে শীতকাল। একদম সামারের যেটা অপোজিট ডিরেকশন, সেটা হচ্ছে শীতকাল। সেই শীতকাল দুটো আমরা দেখতে পাবো। এত খুব গ্রীষ্মে যখন হচ্ছে সবাই ক্লান্ত হয়ে পড়ে, গান করতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, ঘুমোতে ভালো লাগছে, কিন্তু কারণ কেউ আছে তার ওইসব জিনিসগুলো ওই সময় করতে ভালো লাগছে। কারণ হচ্ছে পৃথিবীতে যিনি ক্রিয়েটর, সেই সৃষ্টি করেছেন, এমনভাবে সৃষ্টি করেছেন যে যিনি স্রষ্টা, এমন একজনকে সৃষ্টি করে যিনি ওই পরিবেশটাকে সে কি করতে পারবে, তার দেহটাকে কি আয়ত্ত করতে পারবে।
সো ন্যাচারালি দেখা যাক কে আসে এই সময় আমাদের গান করার জন্য, কে আসে। তো আমাদের নেক্সট লাইনে যেতে হবে। সেটা লাইনটা হলো কি, লাইনটা হচ্ছে এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ। দেখা যাচ্ছে ভয়েস, এ ভয়েস উইল রান, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, from hedge to hedge, from hedge to hedge about the new mown meat, about the new mown meat, about the new mown meat. So right now, already I have told you that all the birds, they were flying in the sky, and they were singing also. We took the pleasure from them, but here we find that they are also fed with the hot sun. I mean, for the scorching of the hot sun, তারাও ক্লান্ত হয়ে পড়েছে। দেখা যাক কি হয়। তারাও আশ্রয় নিয়ে নিয়েছে, কোথায় আশ্রয় নিয়ে নিয়েছে? কুলিং ট্রিজে, আন্ডার দ্য শেড অফ দ্য কুলিং ট্রিজ they have taken shelter. তো এই ভয়েস উইল রান আমরা দেখতে পাচ্ছি, এ ভয়েস, এ ভয়েস, এ ভয়েস মিনস হিয়ার এ নোট, একটা গান, একটা গান উইল রান ফ্রম হেজ টু হেজ। হেজ, হেয়ার হেজ মিনস কি? হেয়ার আমরা দেখতে পাবো হেজ মিনস ওয়াইল্ড গ্রোথ অফ প্ল্যান্ট, ওয়াইল্ড গ্রোথ অফ প্ল্যান্ট। যে এই হেজ থেকে হেজ পর্যন্ত, ঝোপঝাড় থেকে ঝোপ, অ্যাবাউট দ্য নিউ মোন মিট, ফ্রেশলি কাট, নিউ মোন মিট হচ্ছে ফ্রেশলি কাট, মিডো, মিড মানে হচ্ছে মিডো, প্রান্তর যাকে বলি, সদ্য কাটা হয়েছে এমন তৃণভূমিতে, ঝোপঝাড় থেকে ঝোপঝাড়ে, ঝোপঝাড় থেকে ঝোপঝাড়ে, এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর কিন্তু গান গাইতেই আছে, একটা কণ্ঠস্বর চলছে। কবির দৃষ্টিভঙ্গিতে, কবির যে উপমাতে আমরা দেখতে পাচ্ছি না কিনা, একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি আছে, একটা হচ্ছে গান চলছে। সেটা কার গান? সে কার গানটা এখনো বুঝতে পারিনি, কে গান করতে পারে? মানুষ বন্ধ হয়ে গেছে, এত জীবজন্তু বোঝে প্রচুর হিট, তাহলে কি পৃথিবী গান শুনতে পারবে না? আমরা কি গান শুনতে, তারা কি আনন্দ করতে পারবে না? শুধু কি পৃথিবীতে কয়েকটা রকমের প্রাণী সৃষ্টি তা নয়, কিন্তু প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকেই আছে কেউ না কেউ পৃথিবীকে কি করার জন্য। আমরা অলরেডি বলেছি যে মিউজিক অফ আর্ট নেভার কামস টু এন এন্ড, কখনো পৃথিবীর গান কখনো শেষ হয়ে যায় না। মিউজিক অফ আর্ট, এটা মূলত কিনা মিউজিক, এর মূলত বেসিক থিমটা কিনা মিউজিক অফ আর্ট নেভার কামস টু অ্যান এন্ড, কখনো পৃথিবীর গান শেষ হয়ে যায় না। তো দেখা যাক তার জন্য আমাদের কি গান পরের স্টেপে একটু আসতে হবে। কার কণ্ঠস্বর, কার কণ্ঠস্বর এই মুহূর্তে আমরা দেখতে পাবো। পাখিরা গান করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তারা আশ্রয় নিয়েছে গাছের ছায়াতে। এই মুহূর্তে একটা কণ্ঠস্বর সদ্য কাটা হয়েছে এমন তৃণভূমি থেকে, তৃণভূমিতে ঝোপঝাড় থেকে ঝোপঝাড়ে তার আওয়াজ শোনা যাচ্ছে। তার সেটা কার আওয়াজ? আমরা দেখতে পাচ্ছি that is the grasshopper. That's the grasshopper. এটা হচ্ছে কি না, that is the, আমরা দেখতে পেলাম কার গান, that is the grasshopper. That is the grasshopper. He takes the lead in summer luxury. তাহলে আমরা দেখতে পেলাম কি, এটা এটা কার কণ্ঠস্বর? দ্যাট ইজ দ্য গ্রাসহপার। কবি এখানে বলেছেন না কি গ্রাসহপারের কথা বলেছেন। গ্রাসহপারটা কি না? ঘাস ফড়িং, উইন্ড ইনসেক্ট। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, গ্রাসহপারটা এখানে আমরা কি করি না, জিটা এখানে ক্যাপিটালাইজ করা হয়েছে, ক্যাপিটাল লেটারে লেখা আছে জিটা। জিটা কেন এখানে না জি এখানে দেওয়া হয়েছে? কারণটা কি, আমরা দেখি না পার্সোনিফিকেশন বলে একটা ইংরেজিতে পার্সোনিফিকেশন আছে। পার্সোনিফিকেশনটাকে ইনঅ্যানিমেট অবজেক্টস আর গিভেন লিভিং অ্যাট্রিবিউট, মানে যেগুলোকে প্রাণ দেওয়া হয়, প্রাণ দেওয়া হয় যে সমস্ত গ্রাসহপার। এখানে গ্রাসহপার যে বলা হয়েছে, গ্রাসহপারটা কি করেছে এখানে জীবন্ত হিসেবে একটা মানুষ রূপে দেখানো হয়েছে এখানে।
ঠিক আছে, অ্যানিমেট অবজেক্ট হোক, ইনঅ্যানিমেট অবজেক্ট হোক, সেখানে যেখানে হিউম্যান বিংস হিসাবে কি করা হয়, তাকে রেফার করা হয়, তাকে হিউম্যান বিংস হিসাবে আমরা দেখি, এবার কবিতার মাধ্যমে দেখানো হয় সেটা যে কিনা এখানে পার্সনিফাই করে। সোজা কথা কিনা গ্রাসোফারটাকে এখানে কি করা হয়েছে না পার্সনিফাই করা হয়েছে, গ্রাসোফারটাকে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, তার মধ্য দিয়ে কি করা হচ্ছে না আমরা গান শুনতে পাবো। কেমন গান শুনতে পাবো দেখা যাক। দ্যাট ইজ দ্য গ্রাসোফার, গ্রাসোফার হি টেকস দ্য লিড। তাহলে কে গান করছে? ভয়েস উইল রান, আমরা দেখতে পেয়েছিলাম এই ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মন মিট, সে কি করছে গান করে চলেছে, একটা কণ্ঠস্বর চলেইছে গান করে। সে তার কণ্ঠস্বরটা দেখতে পেলাম কিনা গ্রাসোফারের কণ্ঠস্বর। দ্যাট ইজ দ্য গ্রাসোফার হি টেকস দ্য লিড, সে কি করে না ভূমিকা গ্রহণ করে। কোথায় ভূমিকা গ্রহণ করে? আমরা দেখতে পাচ্ছি সামার লাক্সারি। আমাদের কাছে সামারটা এতটা বিলাসিতা নয়, আমাদের কাছে সামারটা এত গরম, এত হিট, আমরা কি করি না, আমরা অতটা হচ্ছে কি করতে আনন্দ করতে পারি না, এতটা আমাদের শরীর সেটা কমফোর্টেবল নয় এই সামারের জন্য। কিন্তু তাদের কাছে এই লাক্সারি, তাদের কাছে এই সামারটা জয় মনে হয়, আনন্দ মনে হয়, কারণ তারা হচ্ছে পৃথিবীতে সৃষ্টি হয়েছে এই ধরনের কি নিয়ে, ওয়েদারকে তাদের শুট করা, মানে শুট হয় তাদের শরীরের মধ্যে। হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, সে ভূমিকা গ্রহণ করে, কিসের ভূমিকা গ্রহণ করে? মেজর রোল। তার এই দৃশ্যে কি হয় না, তার হচ্ছে মেজর রোল, সে হচ্ছে মেজর রোল, সবচেয়ে বড় কিনা হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, সে হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করে। লিডটা কিনা এখানে মেজর রোল নাই, কখন মেজর রোল নেয় না সামার লাক্সারিতে, সামারে সে হচ্ছে তাকে জয় মনে হয়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, সে তার আনন্দে কখনো থেমে থাকে না, সে তার আনন্দে কখনো থেমে থাকে না। এখানে সে মানে তাকে বোঝানো হয়েছে, আমরা হি দেখতে পাচ্ছি, হিটা টোটালি আমরা গ্রাসোফারকে বোঝানো হয়েছে, হি রেফার্স টু গ্রাসোফার। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দে কখনো থেমে থাকে না, সে আনন্দ করতেই থাকে। কেন? সামার ফিরে চলে গেলে সে আর কোনোদিন আর সামার পাবে না, আবার তাকে 1 বছর অপেক্ষা করতে হবে, আবার অনেক দিন অপেক্ষা করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, ইয়ার দ্য গ্রাসোফার here is the music of summer, he takes the lead in summer luxury, তার কাছে সামারটা খুব সুন্দর মনে হয়, সে হচ্ছে এই সময় ভূমিকা গ্রহণ করে, তাই সে যত পারে এই সময় আনন্দ নিজে করে এবং অন্যকে আনন্দ দেয়। তো নেক্সট লাইন কি আছে? কিন্তু এর মধ্যে একটা ক্লান্তিতা আছে, এ যখন ক্লান্তি অনুভব করবে, যতই আনন্দ হোক না কেন, তারা সারা পৃথিবীর সবচেয়ে সেরা জিনিসটা পাবে না কেন, সেই সেরা জিনিসটা একটা অপছন্দের জিনিস হবে একটা সময়। কিন্তু এও কি করে, একটা এর মধ্যেও ক্লান্তিতা আছে, ক্লান্তি হয়েছে কি করছে না, ক্লান্তিতা অনুভব করে হি রেস্ট অ্যাট ইজ, হি রেস্ট at ease, he rests at ease beneath some pigeon wheat, beneath some pleasant wheat। দেখো এখানে এর মধ্যেও ক্লান্তিতা আছে, এ ক্লান্তি অনুভব করে কি করছে, হি বিকামস টায়ার্ড and he rests at ease beneath some pleasant wheat, he rests at ease beneath some pleasant wheat। এর মধ্যে ক্লান্তিতা আছে, ক্লান্তি নেওয়ার পরে কি বলে, ক্লান্তিতা আসার পরে he rests at ease is comfortably under some pleasant wheat, কি করে একদম মনোরম যোগ্য ঝোপঝাড়ের মধ্যে, ঝোপের মধ্যে কি করে, আগাছার মধ্যে সে কি করে না উইডের মধ্যে সে আশ্রয় নেয়, উইডের নিচে আশ্রয় নেয়। কিন্তু এরপরে কেউ আছে কি? অবশ্যই আছে। এইভাবে চলতে থাকলে কিন্তু কবিতার শেষ হবে না, এভাবে চলতে থাকলে কিন্তু সাহিত্যের শেষ হবে না। পৃথিবীতে এত কিছু সৃষ্টি হয়েছে, এত কিছু জীবজন্তু রয়েছে, তারা কেউ না কেউ গান করছে, কিন্তু কবি এখানে মূলত দুটো ঋতুকে দেখিয়ে, যেটা হচ্ছে একটা গ্রীষ্ম, একটা হচ্ছে শীত। আমরা এখানে এই অক্টে বর্তমানে 8 লাইন যে পড়লাম, এই 8 লাইনের মধ্যে দেখতে পেলাম গ্রীষ্মের কথা, যেখানে যে মিউজিক অফ আর্ট এভার কামস টু এন্ড, কখনোই শেষ হয় না, ইটস কন্টিনিউইং ফর এভার, সবসময় চলতে থাকে থ্রু দ্য সাইকেলস অফ দ্য সিজন, একদম ঋতু চক্রাবর্তনের মধ্য দিয়ে চলতেই থাকে। তো সব ঋতু কি আমরা এখানে দেখতে পাবো? যেহেতু এটা হচ্ছে চতুর্দশ পদের কবিতা, সেহেতু এখানে দুটো হচ্ছে ভাগ করেছে। দ্য পোয়েম
ইজ ডিভাইডেড ইনটু টু হাফস, দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অক্টেভ অ্যান্ড সেস্টেট, একটা 8 লাইন এবং পরে 6 লাইন। আজকে এই 8 লাইন আমরা দেখতে পাচ্ছি কিনা সামারের গ্রীষ্মের মধ্যে সঙ্গে গ্রীষ্মের গান কে বহন করে নিয়ে চলেছে, গ্রীষ্মকে পৃথিবীর গান কিভাবে শেষ হয় না গ্রীষ্মকালে। এর পরের যে স্ট্যান্ডাটা আছে সেস্টেট, যেটা হচ্ছে 6 লাইন যেটা আছে, 6 লাইন যেটা আছে সেটা হচ্ছে আবার শীতের কথা বলেছে। শীতকালে দেখা যাবে, শীতকালে কি গ্রাসমান থাকবে, তার কি শরীর আবার সেইটাকে ফিল করতে পারবে, তার শরীর ওই ওয়েদারটাকে নিতে পারবে, পারবে না, হয়তো পেতে পারে নাও পেতে পারে। কিন্তু আমরা অবশ্যই সেখানে আবার অন্য হচ্ছে কাউকে একজনকে দেখতে পাবো যে কিনা এই হচ্ছে গ্রাসবার, তখন সে কিন্তু আশ্রয় নেবে তার হচ্ছে জায়গায়, আবার অন্যজন আসবে। হ্যাঁ, এইভাবে কি হয় না পৃথিবীর গান কখনো মূলত কথায় ইন এ ওয়ার্ড উই ক্যান সে দ্যাট দ্য মিউজিক অফ আর্থ is ceasing never, is continuing forever through the cycles of the season, and poetry of earth is never dead, the music of earth is never dead. মূলত এটা বেসিক থিম। তো চলে আসো পরে যে স্ট্যান্ডার্ডটা রয়েছে অক্টেভ বা সেস্টেটের পরের ক্লাসে আমার চেষ্টা করবো করানোর। আজকে যে মেনগুলো শর্ট অ্যান্সার টাইপ কয়েকটা কোশ্চেন তো বাড়িতে করার জন্য, যে শর্ট অ্যান্সার টাইপটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছে। এখনকার যে রুলস অ্যান্ড রেগুলেশন যে আমরা টাইপগুলো পরীক্ষায় দেখতে পাচ্ছি, শর্ট অ্যান্সার টাইপটা প্রত্যেকটা লং কোশ্চেনে কি শর্ট অ্যান্সার টাইপে কি সব জায়গায় প্রচুরভাবে এটা দেওয়া হচ্ছে। তো শর্ট অ্যান্সার টাইপের আশা করবো শর্ট অ্যান্সার টাইপের মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করবে তোমরা। তো চলে আসে কয়েকটা লিখিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে বাড়িতে করবে। তাহলে যে 1 নম্বর যে কোশ্চেনটা আমরা একদম কি, হোয়াট ডাজ দ্য পোয়েট্রি অফ আর্ট মিন, পোয়েট্রি অফ আর্ট মানে কি, কি অর্থ বহন করে। 2 নম্বর কোশ্চেনটা কি, হোয়ার ডু অল দ্য বার্ডস হাইড, সমস্ত পাখিরা কোথায় লুকিয়ে পড়ে। আমরা জানি কবিতা পড়ার সময় বলেছি কোথায় লুকিয়ে পড়ে। হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, কে ভূমিকা গ্রহণ করে এই সামার লাক্সারিতে। 4 হচ্ছে হোয়ার ডাজ দ্য গ্রাসহপার ক্যারি, গ্রাসহপার কি বহন করে নিয়ে আসেন। হোয়াই আর দ্য বার্ডস ফেইন্ট ইন সামার, কেন পাখিরা ক্লান্ত হয়ে পড়ে গ্রীষ্মে। তাহলে হোয়াট ডাজ দ্য পোয়েট্রি অফ আর্ট মিন, দ্য পোয়েট্রি অফ আর্ট, ডাজ আর মিন যোগ করলে প্রেজেন্ট টেন্স হবে মিনস, মিনস দ্য মিউজিক অফ আর্ট, মিউজিক অফ আর্ট, পোয়েট্রি অফ আর্ট মিনস দ্য মিউজিক অফ আর্ট। Where do all the birds hide? Where do all the birds hide? কোথায় হচ্ছে পাখিরা লুকিয়ে পড়ে। The birds hide, the birds hide under the shade of the cooling trees. একেবারে ছায়ামগ্ন গাছের নিচে, ঠান্ডা গাছের নিচে কি করে লুকিয়ে পড়ে। Who takes the lead in summer luxury? কে ভূমিকা গ্রহণ করে, হুর জায়গায় শুধু হুটা তুলে দিয়ে আমরা উত্তরে লিখি গ্রাসহপার takes the lead in summer luxury. What does the grasshopper carry? গ্রাসহপার কি বহন করে নিয়েছে। গ্রাসহপার ডাজ আর ক্যারি যোগ করলে কি হয়, ক্যারিজ দ্য মিউজিক অফ সামার, গ্রীষ্মের সঙ্গীতকে বহন করে নিয়েছে। হোয়াই আর দ্য বার্ডস ফেইন্ট ইন সামার, কেন হচ্ছে পাখিরা কি হয়, কেন পাখিরা গ্রীষ্মকালে ক্লান্ত হয়ে যায়। দ্য বার্ডস আর ফেইন্ট ইন সামার ফর দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, সূর্যের তাপদাহের জন্য কি হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে। তো আজকের এই পর্যন্ত। আশা করি পৃথিবীর সঙ্গীত কিভাবে থেমে থাকে না তার একটা আমরা উদাহরণ টেনে শুধু গ্রীষ্মকালের কথা বলে আজকে শেষ করলাম। আজকে 8 লাইন, পরের দিন আবার 6 লাইন আমরা যাব 2-3 দিন 4 দিন পরে। তো সবাই ভালো থাকবেন। পরে আমরা ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করবো, কবিতাটা শেষ হওয়ার পর ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করবো, কোন ব্রড কোশ্চেন গুলো 6 মার্কের কোশ্চেন গুলো আসতে পারে বা যেগুলো আমরা করলে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারি, পসিবলি যেগুলো আসতে পারে সেইগুলোর জন্য পরে আলোচনা করবো পুরো কবিতাটা শেষ হওয়ার পর। সবাই ভালো থাকবেন, লকডাউন মেনে চলবেন এবং সুস্থ থাকবেন। ছাত্রছাত্রী ঘরে বসে পড়াশোনা করো, বাইরে একদম বেরোনোর দরকার নেই, যে যাই বলুক না কেন। নমস্কার, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।